ইয়েস হামিংবার্ড, আই ডু ইট। ওরা উঠে যেতে চাইলে আরিশ শক্ত করে চেপে ধরল তাকে। তার বিশাল দেহ আড়াল করে রেখেছে পুরোটা জায়গা। ওরা দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে সে, তাই উঠে দাঁড়াতেও পারল না মেয়েটা। আরিশের ঠোঁটে ফুটে উঠল একরকম শয়তানি হাসি। কৌটা খুলে এক আঙ্গুল দিয়ে সামান্য মরিচের গুঁড়া তুলে নিল, তারপর ঠোঁটের উপর আলতো করে ঘষে দিল ওরার কাটা ঠোঁটে। হঠাৎ ঝলসে উঠল সেই জায়গাটা, লিপকিসের আগ্রাসী চাপে যা আগেই ফেটেছিল, এখন সেখানে লেগেছে আগুন। ওরা কেঁপে উঠল ব্যথা, একটা বিকট চেঁচিয়ে উঠল সে। আহ, না না প্লিজ, এটা। আরিশ নিজের জায়গায় অটল, দৃঢ়, শীতল। ওর চোখে স্পষ্ট ভোগান্তি সুখ। ওরা চটফটানি, কাপা কাপা শরীর সবটাই সে দেখছে। আপনি কি মানুষ? কেউ এরকম করে? উফ আল্লাহ! ওরা কেঁদে ফেলল রাগে, ব্যথায়, অপমানে। আরিশ ঠান্ডা গলায় বলল, আমি মানুষ, তবে খারাপ মানুষ, খুব খারাপ, বুঝলে? ওরার চোখ নিচু, কাঁধ কেঁপে কাঁপে, মুখ ঝুঁকিয়ে কাঁদছে চুপচাপ। আরিশ বেসিনে গিয়ে ধুয়ে ফেলল নিজের হাত। ওরা এখনো রান্নাঘরের কাউন্টারে বসে আছে, চাইলেও পালাতে পারবে না। এই কয়দিনে এতটুকু সে বুঝে গেছে। লুক অ্যাট মি লিটল বাট। ওরা তাকায় না। আরিশ তার থুতনি ধরে মুখটা উপরের দিকে তুলল, চোখের কোণে জমা জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। হঠাৎই ওরার কাপা ঠোঁটে নিজের ঠোঁট রেখে দিল আরিশ। চমকে উঠল ওরা। ঠোঁটে মরিচের গুঁড়ো থাকা সত্ত্বেও কেন কাছে এলো সে? এবার তো আরিশেরও ঝাল লাগবে। ওরা আরিশের দিকে তাকিয়ে আছে, তার কোমর আঁকড়ে ধরে গভীরভাবে চুমু খাচ্ছে আরিশ। এই চুমুটা একদম আলাদা, যেখানে কোনো হিংস্রতা নেই, আছে শুধু কোমলতা। যেন আরিশ তার ঠোঁট দিয়ে ওরার ঠোঁটের সমস্ত ঝাল নিজের ঠোঁটে টেনে নিচ্ছে। কিছুক্ষণ এভাবেই চলল। চুপ করে বসে থাকলো ওরা, তাকিয়ে থাকলো আরিশের চোখে। কিছুক্ষণ পর আরিশ থামলো। ওরাকে কাউন্টারে সেইভাবেই বসিয়ে রেখে ফ্রিজ থেকে বের করলো একটা ছোট বাটি। ওরা ভয় পেয়ে উঠে দাঁড়ালো। এবার আবার কি মাখিয়ে দিবে ঠোঁটে? মনে মনে বলে উঠে সে, চোখে আতঙ্ক। আরিশ যখন ওরার দিকে এগিয়ে এলো, ওরা ভয় আর সন্দেহে গলাটা একটু কাঁপিয়ে বলল। আবার কি লাগাবেন ঠোঁটে? আরিশ শান্তভাবে উত্তর দিল, ঠান্ডা টক দই। কি? ওরার চোখ কুঁচকে গেল। তুমি যা শুনলে ঠিক সেটাই, টক দই। আরিশ একদম কাছে এসে দাঁড়ালো। ওরা কাপা চোখে বাটির দিকে তাকালো। সত্যিই তো, বাটিতে রাখা ঠান্ডা দই, আর কিছুই না। যেভাবেই বসেছিলে সেভাবেই বসো আবার। কথা না বাড়িয়ে নিঃশব্দে আগের মতোই বসে পড়লো ওরা। আরিশ আবার দাঁড়ালো তার ঠিক সামনে, পায়ের মাঝখানে আগের মতো। তারপর আঙ্গুল নিয়ে ধীরে ধীরে ঠোঁটে টক দই মাখাতে লাগলো, নরমভাবে, কোনো তাড়াহুড়ো নেই, যেন একটু আগের ঝলসে দেওয়া মুহূর্তের প্রলেপ দিচ্ছে এই ঠান্ডা ছোঁয়ায়। ওরা তাকিয়ে থাকলো চুপচাপ। কিয়ৎক্ষণ পর নিচু গলায় জানতে চাইলো, এগুলো কেন দিচ্ছেন? ঝাল কমে যাবে। শান্ত সুরে জবাব দিল আরিশ। দীর্ঘশ্বাস ফেললো ওরা। ব্যথা দেয় যে, সান্ত্বনাও দেয় সেই। কি অদ্ভুত এই লোকটা। দই লাগানো শেষ করে এবার তার চুলগুলো আলতো করে গুছিয়ে খোপা করে দিল আরিশ। এইভাবে পছন্দ তোমার? আরিশের গলায় কেমন যেন দুষ্টুমির আভাস। ওরা কিছুটা বিভ্রান্ত হয়ে তাকালো তার দিকে। কি বলেন? আরিশ হালকা হেসে চোখের ইশারায় নিচের দিকে তাকিয়ে বলল, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস পজিশন? ওরা থমকে গেল। মুখটা লাল হয়ে উঠল তৎক্ষণাৎ। কি বলল আরিশ? মাথা নিচু করে ফেলেছে ছোট্ট পাখিটা। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আরিশ ব্যাপারটা বেশ এনজয় করছে। ওরাকে পাজা কোলে করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে সে। বুঝতে পেরেছি। আরিশ ফিসফিস করে বলল, এইভাবে তো আগে কখনো হয়নি, তাই না? এই জন্য তুমি কোনো উত্তর দিতে পারোনি, রাইট? এক মুহূর্ত থেমে আরেকটু এগিয়ে গিয়েই বলল, আমি কিন্তু তোমার উত্তর দেওয়ার ব্যবস্থা করবো হামিংবার্ড, নিশ্চিতভাবে। বুঝতে পেরেছো? ওরা চোখ বন্ধ করে ফেলল, ঠোঁট শক্ত করে চেপে ধরে রইল। কিছু বলার মতো ভাষা নেই তার। শহরের সকালের বাতাস এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে। ট্রাফিক জ্যাম, তাজা চায়ের গন্ধ, আর মানুষের ব্যস্ত পদচারণা। রাস্তায় গাড়ির হর্ন, ফুটপাতে চলন্ত পায়ে পায়ে সাপের মতো ঘুরে আসা মানুষ, আর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ভিখারির গলার হাঁকাচি শব্দে শহর যেন কখনো থামে না। শহরের এই দৃশ্য, এই মুহূর্তগুলোর কোলাহল সবার কাছে যেন আলাদা কিছু। কেউ একটু ভালো থাকার আশায় বের হয়, কেউ বা জীবনের গতিতে দৌড়াতে থাকে, আর কেউ কেউ চুপ করে দাঁড়িয়ে শুধু দেখতেই থাকে। সকাল সকাল কলিং বেলের শব্দে হন্তদন্ত হয়ে দরজা খুলতে এগিয়ে যাচ্ছিলেন রোকসানা মল্লিক। নয়না সকালে নাস্তা করছে, আর সোলাইমান মল্লিক কিছুক্ষণ আগে বাসা থেকে বেরিয়ে গেছেন। কেমন আছো রোকসানা? মকবুল ভাই, আপনি কেমন আছেন? আসুন আসুন, ভেতরে আসুন আগে। মকবুল চৌধুরী সোলাইমান মল্লিকের বাল্যবন্ধু। ছোটবেলা থেকে একসাথে হেসে খেলে বড় হয়েছেন তারা। জীবিকার তাগিদে সোলাইমান শহরে বসবাস করলেও মকবুল এখনো গ্রামের বাড়িতেই আছেন। সোলাইমান পরিবার নিয়ে গ্রামে গেলে মকবুলের সাথে দেখা, এবং তারা একে অপরের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করেন। রোকসানা মল্লিকের পিছু পিছু বাসার ভিতরে ঢুকলেন মকবুল। বসার ঘরের সোফায় বসে পড়লেন তিনি। নয়না নাস্তা খাওয়া শেষ করে বসার ঘরের দিকে উকি দিল, আর মুহূর্তে তার গলা শুকিয়ে গেল আতঙ্কে।
কিরে নয়না, এখানে দাঁড়িয়ে উকিঝুঁকি না মেরে চাচার সামনে গিয়ে কুশল বিনিময় কর। রোকসানার কণ্ঠে বিরক্তি নয়, বরং এক ধরনের তাগিদ ছিল। মকবুল চৌধুরীকে বসার ঘরে রেখে ফ্রিজ থেকে ঠান্ডা কিছু বের করেছিলেন তিনি। নয়নের গলা যেন শুকিয়ে কাঠ, কান যেন শব্দ নিচ্ছে না, শরীরটা ভার হয়ে এসেছে, চোখে ধরা পড়ছে একটা চাপা ভীতি, একটা গোপন অস্বস্তি। রোকসানা চায়ের জন্য চুলোয় পানি বসাতে বসাতে আবারও ডাকলেন, নয়না। জি মা, যাচ্ছি। নয়নার কণ্ঠে যেন একটা ঘুম ভাঙা বিস্ময়, স্বরে অনিচ্ছা স্পষ্ট। ধীর পায়ে বসার ঘরের দিকে এগোয় সে, পা যেন ভারী হয়ে উঠেছে। মকবুল চৌধুরীর মুখে একটুখানি হাসি। নয়না বেশ বড় হয়ে গেছে দেখছি, তা কেমন আছে মামুনি? নয়নার গলা শুকিয়ে আসে, তার দৃষ্টি মেঝের এক বিন্দুতে আটকে থাকে, চোখ তুলে তাকাতে পারছে না সে। জি ভালো, আপনি বসুন, মা আসছেন, আমি স্কুলে যাব। শব্দগুলো ঠোঁট থেকে বেরোলো, মন থেকে নয়। মকবুল হালকা হেসে বললেন, আরে একটু বসো তো, কত বছর পর এলাম তোমাদের বাড়িতে, চকলেট খাবে না? নয়না এবার চোখ তুলে তাকায়। লোকটার ঠোঁটের কোণে এক ধরনের বিকৃত আনন্দ। সে হাসছে, কিন্তু নয়নার শরীরে কাটা দিচ্ছে। তার গলার স্বর হঠাৎ করে আটকে যায়, নিঃশ্বাস ভারী হয়ে আসে। ঠিক তখনই রোকসানা মল্লিক এসে পড়েন, হাতে খাবার দাবার সাজানো ট্রে টি টেবিলের উপর রেখে মকবুলের দিকে তাকালেন। মকবুল মৃদু হেসে বললেন, এগুলো আবার কি দরকার ছিল রোকসানা? সামান্য কিছু বানিয়েছি, খেয়ে নিন, রাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে। বললেন রোকসানা। আমি এক্ষুনি চলে যাব রোকসানা, অন্য একদিন আসবো আবার। মকবুল চোখ নামিয়ে খাবারের দিকে তাকালেন, মুখে আবারও সেই হাসি। এই হাসির আসল মানে রোকসানা বুঝলেন না, কিন্তু নয়নার রক্তে তা আগুন ছড়াচ্ছে। রোকসানা ও মকবুলের কথোপকথনের মধ্যেই নয়না স্কুলের ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বসার ঘরে তখন রোকসানা বলছিলেন, আপনার বন্ধু শুনলে খুব রাগারাগি করবে, প্লিজ আজকে থেকে যান। মকবুল হোসেন বললেন। ঠিক আছে। হাফ ছেড়ে বাঁচলেন রোকসানা। বিকেলে বাজারে যেতে হবে, দুপুরবেলা যা আছে বাসায় সেগুলো দিয়ে চলে যাবে। সোলাইমান মল্লিক বাসায় ফিরবেন সেই সন্ধ্যায়, সেই জন্য রোকসানাকেই বাজার করতে যেতে হবে। ওদিকে নয়না স্কুল ব্যাগ পিঠে মাথা নিচু করে হাঁটছে। সামনের রাস্তাটা ঝাপসা লাগছে তার কাছে, চোখে অকারণ জল, বুকের ভেতর গুমোট চাপা এক আতঙ্ক। অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটছে নয়না। চারিপাশে যত কোলাহল, তার কানে কিছুই ঢুকছে না। চোখ মুখ শুকিয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। গলার ভেতর যেন কাটা এক টুকরো শব্দ সহজে গিলে নিতে পারছে না সে। বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, যেন নিজেকেই বোঝাতে চাইছে সব ঠিক আছে। কিন্তু মকবুলের সেই হাসি, সেই সুরে বলা, চকলেট খাবে না? তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে অনেক বছর পেছনে। তখন সে খুব ছোট, মাত্র 5 কি 6 বছর বয়স। তাদের পুরো পরিবার গিয়েছিল গ্রামে, সবাই ছিল খুশি, হই হুল্লোড়ে ভরা সেই সফর। নয়না তখন দুধে আলতা শিশুময়, প্রাণবন্ত এক ফুটফুটে মেয়ে। একদিন বিকেলে পুকুর পাড়ে নিয়ে গেল মকবুল চাচা। চাচ্চু, আমরা এখানে কেন এসেছি? চকলেট তো দোকানে থাকে, পুকুর পাড়ে না। নয়নার নিষ্পাপ প্রশ্নে মকবুলের মুখে ফুটে ওঠে এক ঠান্ডা অদ্ভুত হাসি। চারিপাশ শুনশান, এদিকটায় সচরাচর কেউ আসে না। মকবুলের পকেট থেকে 3টে চকচকে মোড়কে চকলেট বের করে নয়নার দিকে বাড়িয়ে দেয়। এই যে তোমার চকলেট। নয়না খুশিতে চোখ বড় বড় করে চকলেটগুলো হাতে নেয়। চকলেট খুলে দাও না চাচ্চু, বলে সে। মকবুল নিজে হাতে চকলেট খুলে তার হাতে দেয়। নয়না খেতে শুরু করে, মকবুল ওকে কোলে তুলে নেয়। নয়না মামুনি, চাচ্চু তো তোমায় চকলেট দিল, তুমি কি চাচ্চুকে একটু আদর করবে না? শিশু নয়না নিষ্কলুষ হাসি হেসে তার কপালে চুমু দেয়। এক মুহূর্তের জন্য সবকিছু খুব স্বাভাবিক, নিরাপদ মনে হতে পারে। তারপর আচমকা নয়নার মুখ থমকে যায়, সে কুকুরে উঠে অস্বস্তিতে। কিছু একটা ঠিকঠাক লাগছে না। চাচ্চু, আমার ব্যথা লাগছে, তুমি কি করছো? তার কণ্ঠে ভয়। মকবুল শান্ত ধীর কণ্ঠে বলে, আরে বোকা, কিছু হয়নি, তোমাকে তো আদর করছি, ব্যথা একটু হতেই পারে না। আরও একটা চকচকে মোড়কে চকলেট বের করে মুখের সামনে ধরেন মকবুল। এই নাও, এটা নাও, খুব মজা, মন খারাপ করো না। নয়নার চোখ জলে টলমল, ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলে না। পুকুর পাড়ে তখনও কেউ আসে না। পুকুরের পানি নীরব, আকাশ থমথমে, শুধু এক শিশুর ভিতরে থেকে আসা ঘূর্ণিপাক, নীরবে নিঃশব্দে। নয়না অস্বস্তি অনুভব করে, ব্যথা পায়, কিন্তু চকলেট পেয়ে কিছুক্ষণের জন্য সেসব ভুলে যায়। গ্রামে আসলে প্রায় এমনভাবে মকবুল নয়নার সাথে এসব করত। নয়না শিশুসুলভ মন কাউকে কিছু বলতেও পারত না। তবে নয়না যখন একটু বড় হয়ে ওঠে, তখন সে মকবুলের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। যদিও তখনও পুরোপুরি বুঝতে পারে না ঠিক কী হচ্ছে, কিন্তু অন্তত এটুকু সে বুঝতে পারত যে এটা কিছু ভালো ব্যাপার নয়। তাই মকবুলের কাছ থেকে সে নিজেকে আড়াল করতে শুরু করেছিল। এই নয় না, আরেকটু হলেই তো গাড়ি নিচে চাপা পড়তি, মন থাকে কোথায়?
রানীর কথায় হুঁশ ফেরে নয়নার। আনমনে হাঁটার ফলে সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। রানী তৎক্ষণাৎ নয়নাকে পাশে নিয়ে আসে। সরি রে, কিছু না, চল চল, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। গত রাতের ঘটনার পর থেকে অরার মন মানসিকতা একেবারে বদলে গেছে। আরিশের পাগলামি ও অত্যাচার সে আর সহ্য করতে পারবে না। এখন তার একটাই সিদ্ধান্ত, সুযোগ পেলেই পালিয়ে যাবে, যেতেই হবে। খাবার টেবিলে বসে আছে অরা, কিন্তু খেতে তার কোনো ইচ্ছে নেই। সাবিহা মন দিয়ে খাচ্ছে, কারণ গ্রামে তেমন রাজকীয় খাবার দাবার ছিল না। তালহা অল্প খেয়ে আরিশের সঙ্গে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে। তাসলিমা খাতুনও নিজের মতো খেতে ব্যস্ত, কিন্তু অরার মন কোনো কিছুতেই নেই। তার মনে শুধু একটাই চিন্তা, কিভাবে পালাবে। ভাবি, কিছু খাচ্ছেন না কেন? তামান্নার প্রশ্নে অরা কিছু বলার আগে সাবিহা তাড়াতাড়ি বলে উঠল, কুকুরের পেটে তো ঘি হজম হয় না তামান্না। জীবনে এত রিচ খাবার খেয়েছে নাকি? হ্যাঁ। অরার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। এতটা অপমানিত সে কখনো হয়নি। সবকিছুই এই লোকটাকে বিয়ে করার জন্য হচ্ছে, অথচ তাকে এই পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে। তামান্না রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। তসলিমা খাতুন অবশেষে বললেন, সাবিহা, অহেতুক ঝামেলা সৃষ্টি করিস না, নিজের খাবারে মনোযোগ দে। সাবিহা মুখ ঝামটি দিয়ে আবার নিজের খাবারে মনোযোগ দিল। অর্ডার গলা দিয়ে আর খাবার নাম ছিল না। তার ভেতর এক ধ্বংসাত্মক অনুভূতি ফুটে উঠেছিল। সে নিঃশব্দে খাবারের প্লেট রেখে নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে কখন যে চোখ লেগে এসেছিল অরা বুঝতেই পারেনি। হঠাৎ ঠোঁটে চেনা স্পর্শ অনুভব করে জেগে উঠে সে। আরিশ তার পাশে বসে আঙ্গুল দিয়ে তার ঠোঁট স্পর্শ করছে। অরা তাড়াতাড়ি উঠে বসলো, চোখে প্রশ্ন, অস্থিরতা। আপনি আমাকে বিয়ে কেন করলেন? অরা তার কণ্ঠে এক ধরনের অস্বস্তি, ক্ষোভ আর কষ্ট মিশিয়ে প্রশ্নটি করল। আরিশ অরার আচরণের কারণ বুঝতে পারছে না, তবে সে কিছু একটা ঘটেছে সেটা অন্তত অনুভব করছে। সে ধীরে ধীরে অরাকে কোলে তুলে বসালো, তারপর আবার লম্বা চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগলো, যেন কোনোভাবে তাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু অরা কিছুতেই শান্ত হতে পারছিল না। আমার পুরুষত্ব প্রমাণ করতে হবে, সোজা কথায় শারীরিক সম্পর্কের জন্য। প্রতিটা রাতে এটা বোঝাতে তাজরিন খান আরিশের মেশিনের শক্তি কতটা। তোমার মতো করেই বললাম, হামিং বার্ড। অরার চোখে ঘৃণা, মুখে বিদ্রুপের হাসি, রাগ, অভিমান, অপমানবোধ সবকিছু তাকে ঘিরে ধরেছে। এটা বোঝানোর জন্য আমাকে এই জেলখানায় আনলেন? শুধুমাত্র এইসবের জন্য? হ্যাঁ, ভালোবাসা, প্রেম, এইসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আই অনলি হ্যাভ ফিজিক্যাল নিডস। আর তুমিও জানো তোমারও রয়েছে। তা আমি তোমাকে এমন সুখ দেব যে তোমার মনে হবে আর কোনো পুরুষের কাছে যাওয়ার প্রয়োজন নেই তোমার। ও। অরা চুপ করে গেল। আরিশের সাথে কথা বলার কিছু নেই। সে জানে লোকটা ভয়ানক, খুবই খারাপ। অরার চোখে জল আসছে, কিন্তু সে কাঁদছে না। এখান থেকে পালাতে হবে তাকে যে কোনোভাবেই। আরিশ অরার চুলগুলো খোপা করে দিয়ে বলল, রেডি হয় নাও। কেন? কোথায় যাচ্ছি? শপিং করতে যাব, গতকাল তো বলেছিলাম। অরা কিছুক্ষণ ভাবলো, তারপর হাসি মুখে বলল, ঠিক আছে, রেডি হয়ে আসছি। ওকে হামিং বার্ড, আই এম ওয়েটিং ফর ইউ। সময়টা বিকেলবেলা। হালকা কমলা রঙের আভা যেন নেমে এসেছে চারিপাশে। গাড়ির ভেতর পাশাপাশি বসে আছে অরা আর আরিশ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, আর অরার দৃষ্টি জানালার কাছ পেরিয়ে হারিয়ে গেছে অজানা কোনো গন্তব্যে। তার পরনে সাদা থ্রি পিস, খোলা চুলগুলো কাঁধে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, কপালে ছোট্ট একটা কালো টিপ, চোখে হালকা কাজল আর ঠোঁটে কোমল লিপস্টিকের ছোঁয়া। আরিশের পরনে বরাবরের মতোই কালো রঙের শার্ট আর জিন্সের প্যান্ট। অরার হালচাল সুবিধার ঠেকছে না আরিশের। কিছু একটা ভাবছে মেয়েটা। বাড়িতে কেউ কিছু বলছে না কি অন্য কিছু। আরিশের ভাবনা ডালপালা মেলতে শুরু করেছে। অরাকে নিয়ে তার ভাবনার শেষ নেই। সকালবেলা ঘুম ভেঙে সামনে তাকালে এতটুকু একটা মেয়েকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় আরিশ। কি স্নিগ্ধ, সুন্দর, মায়াময় লাগে তখন অরাকে, সেটা শুধু আরিশই জানে। অরার এই স্নিগ্ধ মুখখানায় আরিশের ভালো লাগার কারণ হয়ে উঠছে আজকাল। কিন্তু আরিশ সেই বিষয়ে মনকে মোটেও প্রশ্রয় দেয় না, বরং মনকে কঠোরভাবে নিরুৎসাহিত করে। আর কত দূর? নিচু স্বরে জানতে চায় ওরা। আরিশ মুচকি হেসে হাত বাড়িয়ে অরার এলোমেলো চুলগুলো আলতোভাবে গুছিয়ে দেয়, তারপর বলে, আর 5 মিনিট। আচ্ছা। আরিশ তাকায় তার দিকে, চোখে আধো মজা আধো কৌতূহল। ঘটনা কি হামিং বার্ড? শপিং করে নিয়ে আস এত আগ্রহ? জামা কাপড় নিয়ে তো তোমার মাথা ব্যথা নেই তাহলে? অরা শুকনো ঢোক গিলে। অরা যে আজ পালিয়ে যাওয়ার মতলব করেছে, লোকটা কি কোনোভাবে সেটা বুঝতে পেরে গেল? অরার অস্বস্তি হচ্ছে, কিছুতেই ধরা পড়া যাবে না। সাবিহা আপুর কথায় খারাপ লেগেছিল অনেক, সেজন্যই তাড়াতাড়ি দামি শাড়ি পরতে হবে, সেজেগুজে বাড়িতে ঘুরতে হবে, সবাই দেখবে আর লুচির মতো ফুলবে। অরার ভঙ্গিমা, কণ্ঠের ভেতরে ছেলে মানুষই অভিমানের ছায়া দেখে আরিশ হেসে ফেলল। এই চঞ্চল কথার ফুলঝুরি মেয়েটা এতদিন ধরে চুপ করেছিল কেন? ভয় পায় সে হয়তো।
গাড়িটা ধীরে থামিয়ে আরিশ বলে, ওকে মাই লিটল বার্ড, লেটস গো ফর শপিং। আমরা পৌঁছে গেছি। ওরা আশেপাশে তাকিয়ে নিশ্চিত হয়ে নিল শপিং মলের সামনেই আছে কিনা। তারপর খুশি মনে বলল, চলুন চলুন। ওয়েট। হঠাৎ আরিশ ওরার হাত টেনে ধরলো। ওরার চোখে প্রশ্ন। আরিশ কিছু না বলে তার ঠোঁটে আলতো করে কিস করলো একটা। ওরার মেজাজ খারাপ লাগছে। বাড়ির বাইরে গাড়ির ভেতর এসেও এসব, আর মাত্র কিছুক্ষণ, তারপর আর নাগালেই পাবেন না। মনে মনে কত কথা ঘুরপাক খাচ্ছে, তবুও চুপচাপ রইল ওরা। নিজের চিন্তার গহ্বরে হারিয়ে গিয়েছে যেন। আরিশ গাড়ি থেকে নেমে ওরার দিকে এগিয়ে এলো। গা ঝাঁকিয়ে হালকা হাসি ছুড়ে সে গাড়ির দরজা খুলে ওরার সামনে নিজের হাত বাড়িয়ে দিল রাজকীয় কুর্নিশের ভঙ্গিতে। এসো হামিং বার্ড। ওরারা স্বাভাবিকভাবে আরিশের হাত ধরে গাড়ি থেকে নেমে আসে। শপিং মলের কাচের দরজা ঠেলে একসাথে ভিতরে ঢুকে পড়ে তারা। আলো ঝলমলে পরিবেশ, হালকা এসির ঠান্ডা হাওয়া আর মানুষের কোলাহল, সবকিছুতে যেন একটা বর্ণিল জীবন্ততা। প্রথমে থ্রি পিসের দোকানে ঢুকে তারা। দোকানের দেয়ালে সারি সারি ঝুলছে রঙিন জমকালো থ্রি পিস। আরিশ একটু বিরক্ত হলে মুখে কিছু বলে না। বাজারে এখন পাকিস্তানি থ্রি পিসের চল বেশ। দোকানদারও সেই মোতাবেক একের পর এক পাকিস্তানি থ্রি পিস বের করে দেখাতে শুরু করে। ওরা মনোযোগ দিয়ে এক একটা দেখে যাচ্ছে। কাপড়ের কাজ, রঙের সুট, কাঠির সূক্ষ্মতা, সবকিছুর মাঝে যেন কোথাও নিজের গা ঢাকা ইচ্ছে লুকিয়ে রেখেছে সে। তার চোখে কোনো উত্তেজনা নেই, কিন্তু অদ্ভুত এক স্থিরতা আছে। আরিশ ওরার মনের ভাবনা বুঝতে চেষ্টা করছে। হঠাৎ ওরা বলে ওঠে, আমার এত দামি পোশাক লাগবে না। নরম স্বরে বলে ওরা। চুপ, ভালো ভালো ড্রেস নাও। আরিশের গলা শক্ত হয়ে ওঠে। তাজরিন খান আরিশের স্ত্রী দেখে যেন কেউ আঙ্গুল তুলতে সাহস না করে। ওরার চোখের কোণে কিছু নরম আলোর ঝলক খেলে যায়, কিন্তু সে চুপ থাকে। দোকানি আবুল হাসান, বয়স 40 কি 45, ভদ্রলোকের চেহারায় আন্তরিকতা। হাতে মেরুন রঙা একটা থ্রি পিস তুলে এনে বললেন। আরিশের কপালে তৎক্ষণাৎ ভাঁজ পড়ে। মুখ না ঘুরালেও ভেতরে রক্ত ধীরে ধীরে টকবক করে উঠল। সে ওরার হাতটা শক্ত করে চেপে ধরল। চলো। গলার স্বর করাতালের মতো। কিন্তু কোথায়? ড্রেস তো কিনিনি এখনো। ওরার চোখে বিস্ময়। হ্যাঁ কিনবে, কিন্তু অন্য শপিং মলে। আর কোনো কথা বলেনি আরিশ। নিয়ে বেরিয়ে গেল ওরার হাত ধরে। বেচারা আবুল হাসান থ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মাথায় কিছুই ঢুকলো না। সে তো শুধু বলেছিল পরীর মতন লাগবে, তাতেই এমন বিদায়। শপিং মলের কাচের দরজা আবারও স্লাইড করে বন্ধ হয়ে গেল। তার পেছনে রয়ে গেল কিছু বিস্ময়। আরিশের চোখে লুকিয়ে থাকা একরাশ ঈর্ষা। সারা বিকেল কেটে গেল এক শপিং মল থেকে আরেকটায় ঘুরতে ঘুরতে। 3টে 5টা 7টা দোকান, কিন্তু শেষমেশ জামা কাপড় কেনা তো দূরের কথা, কোথাও এক জায়গায় মন বসলো না আরিশের। প্রতিটা দোকানে সবার ওরার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকানো যেন তীক্ষ্ণ বর্ষার মতো মনে হয় আরিশের কাছে। সে কিছু বলেনি, কেবল মুখে ঠান্ডা এক অভিব্যক্তি, চোখে অনাহুত কুয়াশা। গাড়ি চলছে। জানালার বাইরের আলো আধার একটানা পিছিয়ে যাচ্ছে। আর ওরা পাশের সিটে চুপ করে বসে আছে। মাথার ভিতর একরাশ অস্থিরতা। সে ভেবেছিল যেভাবেই হোক আজই পালাবে, কিন্তু লোকটা কোথাও কিছু কিনলো কই? জামা কাপড়, ব্যাগ কিছুই তো নয়। মন খারাপ করতে হবে না, বাসায় ফিরে অনলাইনে সব ড্রেস অর্ডার করে দেব, তুমি পছন্দ করে নেবে, ওকে? ওরা কিছু বলল না। জানালার কাচের উপর সূর্যটা একটু একটু করে গলে যাচ্ছে। পোশাক নিয়ে তার কোনো ভাবনা নেই, নেই আগ্রহ। এই মুহূর্তে সে যেন অন্যরকম এক জগতে। হঠাৎ মুখটা উজ্জ্বল হয়ে উঠল তার, চোখে শিশুসুলভ উচ্ছ্বাস। আইসক্রিম। আরিশ চমকে তাকায়। রাস্তার পাশে ছোট্ট একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে। রঙিন ছাতার নিচে এক বুড়ো লোক ঠান্ডা মিষ্টির গন্ধ ছড়াচ্ছে। আর ঠিক তখনই হুট করে আরিশের মনে পড়ে যায় তার ছোটবেলার একটা সন্ধ্যা। মা আমাকে একটা আইসক্রিম কিনে দিবে? ছোট আরিশ গাড়ির জানালা দিয়ে আইসক্রিমওয়ালার দিকে তাকিয়ে অনুরোধ করে চলেছে বারবার। কাচের ওপারে লাল সবুজ রঙের আইসক্রিমের গাড়ি। আর একটু পরে তার দৃষ্টিসীমা পেরিয়ে যাবে। তবুও মা ব্যস্ত, ফোনে কথা বলছেন, হাসছেন, কারোর সঙ্গে খুব আনন্দে গল্প চলছে। আরিশ মায়ের হাতটা টেনে ধরে, চোখে পানি টলমল করে বলল, ও মা, দাও না কিনে, গাড়ি তো চলে গেল, দোকানটা পেছনে পড়ে গেল মা। মা বিরক্ত হয়ে একবার তাকান, ঠোঁটে বিরক্তি মেশানো স্বর। সারাক্ষণ শুধু খাই খাই করিস, দেখছিস না কলে কথা বলছি? তারপর আবারও ফোনে মনোযোগ। হাসি গল্প। আরিশ যেন তার জীবনের বাইরের কেউ। আরিশ তখন চুপ করে যায়। ভেতরে কোথাও যেন একটা ছোট্ট কিছুর মৃত্যু হয়। সেদিনের পর সে আর কখনো আইসক্রিম চায়নি, না কারো কাছে না নিজের কাছে। আইসক্রিম খাবে হামিং বার্ড? হ্যাঁ। তুমি বসো, আমি গিয়ে নিয়ে আসছি। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, মুচকি হেসে বলল, ঠিক আছে। আরিশ গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলো, কিন্তু পরক্ষণে আবারও দাঁড়ালো, গলা উঁচিয়ে শুধালো, কোন ফ্লেভারের? আরিশ জিজ্ঞাসা করতেই ওরা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর নিচু স্বরে বলে, ভ্যানিলা একটা আর চকলেট একটা। বলে নিজেই থমকে যায় ওরা। এই কথাটা তো আইসক্রিম খাওয়ার জন্য বলা হয়নি তার। ওর মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে এলো কেবল কারণ ওর পালানোর একটা পথ দরকার, একটা সুযোগ।
একটু সময় আরিশ লক্ষ্য করছে অরার মুখ। সেই চঞ্চল মেয়েটা এখন যেন অদ্ভুত রকম শান্ত, চোখে অদ্ভুত এক ছায়া। এই মেয়ে কিছু লুকোচ্ছে। আরিশ সেটা বুঝতে পারছে কিন্তু ঠিক ধরে ফেলতে পারছে না। ওকে বসো, আসছি। আরিশ চলে যেতেই অরা দেরি করলো না, খুব সাবধানে গাড়ি থেকে নেমে গেল। ক্লান্ত শরীরে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বাসার দরজার সামনে এসে দাঁড়িয়েছে নয়না। লোকটা কি চলে গেছে নাকি আছে? মকবুলের মুখোমুখিও হতে চায় না নয়না, কিন্তু কি আর করার। দীর্ঘশ্বাস ছাড়লো নয়না। পরপর দুবার কলিং বেল বাজালো। খানিকক্ষণ বাদেই দরজা খুলে দিল মকবুল। নয়না চমকালো, উনি কেন দরজা খুললেন? কিন্তু কিছু বলতে পারলো না, হয়তো মা রান্নাঘরে সেজন্যেই। আসো মামুনি, সারাদিন স্কুলে অনেক ধকল গিয়েছে নিশ্চয়ই। নয়না মকবুলকে পাশ কাটিয়ে বাসার ভিতর প্রবেশ করে নিজের রুমে এগুতে এগুতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।